वो एक्चुअली बात नहीं कर सकते हैं। रियलिटी ये है, क्योंकि सच्चाई देश के सामने है और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। Rahul ji has raised some serious questions. They deserve serious answers. The Election Commission, I believe, not only has a responsibility to the nation, but it has a responsibility to itself. That there should not be any doubts left in the minds of the public about this entire credibility of our elections. The elections matter to the whole country. And our democracy is too precious to be jeopardized by doubts about whether there is duplicate voting, whether there are multiple addresses, whether there are fake votes. বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে কি বিশ্ব রেকর্ড স্থাপিত হতে চলেছে? সেই রাজ্যের গোপালগঞ্জে মনকুরিয়া দেবী নামে এক ভোটারের বয়স 119 বছর। ভাগলপুরে আরেক মহিলা ভোটার আশা দেবী, তার বয়স 120 বছর। সিওয়ানে মিন্তা দেবী নামে আরেক মহিলা ভোটারের বয়স 124 বছর। অথচ কিছুদিন আগে এই দেশের দুটি ইংরেজি দৈনিকে প্রকাশিত হয়েছিল যে ভারতের সবচেয়ে বয়স্ক মহিলা হলেন জলন্ধরের বাসিন্দা বসন্ত কৌর, তার বয়স 124 বছর। এরপরে মধ্যপ্রদেশ থেকে আরো একটি খবর সামনে আসে। দাবি করা হয় সেই রাজ্যের সিবনি জেলার বাসিন্দা শান্তি দেবীর বয়স 115 বছর। এই খবর সামনে আসার মাস কয়েক আগে লিমকা বুক অফ রেকর্ডস জানিয়েছিল কেরালার ত্রিশূর জেলার কুঞ্জরম নামে এক মহিলা 112 বছর বয়সে মারা গিয়েছেন। তিনি ছিলেন ভারতের সবচেয়ে প্রবীণ মহিলা। কিন্তু সম্প্রতি বিহারের যে খসড়া ভোটার তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেছে, সেখানে ভারতের তো বটেই, এমনকি গোটা বিশ্বের জীবিত প্রবীণ মহিলার রেকর্ডও ম্লান হয়ে গেছে। গিনেস বুকের সর্বশেষ রেকর্ড বলছে বর্তমানে বিশ্বে জীবিত সবচেয়ে প্রবীণ মহিলার নাম এথেল ক্যাথারহাম। তিনি ব্রিটেনের বাসিন্দা, অথচ 7 মণ তেল পুড়িয়ে দেশ জুড়ে বিতর্ক তুঙ্গে তুলে দিয়ে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা ঘাড়ে নিয়ে বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে বিহারে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে অন্তত 3 জন মহিলার বয়স এথেল ক্যাথারহামের চেয়ে বেশি, জলন্ধরের বসন্ত কৌরের চেয়ে বেশি, মধ্যপ্রদেশের শান্তি দেবীর চেয়ে বেশি। এইসব কি হচ্ছে? এইভাবে ভোট হবে নাকি ভানুমতির খেলা হবে? এমন বিচিত্র ভোটার তালিকা ধরে ভোট হবে। সেই ভোটে সরকার নির্বাচিত হয়ে আগামী 5 বছর বিহার শাসন করবে। একে সংসদীয় গণতন্ত্র নাকি গণতন্ত্রের জননী দেশে ভোটের নামে প্রহসন? কোথায় চলেছি আমরা? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। আগামী নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন। সেই ভোটে কি গিনেস রেকর্ড লিমকা বুক অফ রেকর্ডস ভেঙে যাবে? গিনেস কর্তৃপক্ষকে অবাক করে গোপালগঞ্জে 119 বছরের মনকুরিয়া দেবী, ভাগলপুরে 120 বছরের আশা দেবী, সিওয়ানে 124 বছর বয়সী মিন্তা দেবীরা ভোট দেবেন। আর তাদের ভোটদানের পবিত্র দৃশ্য ভিডিও বন্দি করে দেশ দুনিয়াকে দেখাবে নির্বাচন কমিশন। কি ভাবছেন? রসিকতা করছি? বিশ্বাস না হলে এই তালিকাটা নিজের চোখে দেখুন। না, বিষয়টা রসিকতা নয়, বরং বিষয়ের গভীরে ঢুকে বোঝার চেষ্টা করুন। প্রশ্নটা শুধু ভুয়ো ভোটারের নয়, তার চেয়েও অনেক বড় দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন, আপনি আমি ভোট তো দেব, কিন্তু কমিশন নিজেই যদি ভোট চুরি করে অথবা পুকুর চুরি হচ্ছে দেখেও নীরব থাকে, তাহলে আমাদের ভোটের অধিকার প্রয়োগ করে লাভ কি? আমাদের ভোটের বদলে যদি সরকার তৈরি হয় কমিশনের জালিয়াতির ভোটার তালিকার ভিত্তিতে, তবে আর গণতন্ত্রের অবশিষ্ট থাকলো কি? কর্ণাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভার অধীন মহাদেবপুরা বিধানসভা লক্ষাধিক জাল ভোটারের বিষয়টা রাহুল গান্ধীর সামনে নিয়ে এসেছেন। এবার দেখুন বিহারে সংশোধিত ভোটার তালিকাটা কেমন হয়েছে। একটা নির্দিষ্ট দৃষ্টান্ত দিই। বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার নাম রয়েছে দুটো বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায়। উপমুখ্যমন্ত্রীর কাছে রয়েছে দুটো এপিক কার্ড। বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব এই নিয়ে সরব হয়েছেন।
তেজস্বী অভিযোগ এনেছেন বিহারের দুই উপমুখ্যমন্ত্রীর একজন বিজয় সিনহার নাম একই সাথে রয়েছে লক্ষ্মীসরাই এবং পাটনার বাকিপুর জেলার ভোটার তালিকায়। বিজয়ের নামে দুটো এপিক কার্ডের নাম্বারও সামনে এনেছেন লালু যাদবের পুত্র। সেখানে দেখা যাচ্ছে বিজয়ের দুটো কেন্দ্রের এপিক কার্ডে বয়সও আলাদা, এক জায়গায় 60 বছর, অন্য জায়গায় 57 বছর। যদিও দুটো এপিকেই নামের জায়গায় জল জল করছে বিজয় কুমার সিনহা, বাবার নামের জায়গায় সেই নামটাই রয়েছে যা উপমুখ্যমন্ত্রীর বাবার নাম। বিশ্বাস না হলে নিজের চোখেই দেখে নিন। তেজস্বী প্রশ্ন তুলেছেন, এসআইআর এর পরেও একজনের নাম দুই কেন্দ্রে কি করে? এর জবাবদিহি কে করবেন, উপমুখ্যমন্ত্রী নাকি কমিশন? বিজয় অবশ্য ব্যাখ্যা দিয়েছেন তারা আগে সপরিবার বাকিপুরের ভোটার ছিলেন। 2024 সালে তারা লক্ষ্মীসরাইয়ে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করেন। তার সঙ্গে বাকিপুর থেকে নাম কেটে দেওয়ার আবেদনও জমা দেন। এখন দু জায়গায় নাম রয়ে গেছে দেখে তিনি নতুন করে বাকিপুর থেকে নাম বাদ দেওয়ার আবেদন করেছেন। সেই নথি তার কাছে আছে। বিশেষ নিবিড় সংশোধনের প্রথম পর্বের শেষে গত 1 আগস্ট বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকাতেই আগের তালিকা থেকে বাদ গেছে 65 লক্ষ ভোটারের নাম। তখন একটি এপিক নম্বর দেখিয়ে তেজস্বী দাবি করেছিলেন তার নাম খসড়া থেকে বাদ গেছে। কমিশন এর পাল্টা জানিয়েছিল বাদ গেছে কারণ অন্য একটি এপিক নম্বর তেজস্বী যাদবের কাছে রয়েছে। এতদিন একসঙ্গে দুটো ভোটার পরিচয়পত্র কিভাবে তার কাছে ছিল? তেজস্বীর কাছে তার ব্যাখ্যা তলব করে কমিশন। কমিশন জানায় একসঙ্গে দুটো এপিক রাখা অপরাধ। এর কিছুদিন পরেই ওই দুটি এপিকের ব্যাখ্যা দিয়ে কমিশনকে জবাব দেন আরজেডি নেতা। এরপরেই কমিশনের দিকে পাল্টা তীর ঘুরিয়ে গতকাল তেজস্বী সাংবাদিক সম্মেলন করে সামনে আনেন উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার দুটো এপিক নম্বরের তথ্য। আবার বলছি, বিষয়টা রসিকতা নয়। লক্ষ্য করুন, তেজস্বী যাদবের কাছে দুটো এপিক থাকলে নির্বাচন কমিশন বিবৃতি দিয়ে জানায় এটা অপরাধ, কিন্তু বিজয় কুমার সিনহার কাছে দুটো এপিক কার্ডের বিষয়টা জানার পরে সেই একই কমিশন নীরব থাকে। অর্থাৎ বিরোধী দলনেতার কাজটা অপরাধ, কিন্তু উপমুখ্যমন্ত্রীর সেই কাজটাই অপরাধ নয়। বাকিপুর পাটনা জেলায়, লক্ষ্মীসরাই সেখান থেকে অনেকটা দূরে, আলাদা জেলা। 10 আগস্ট পাটনায় খসড়া ভোটার তালিকা হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন তেজস্বী যাদব। প্রমাণ হাতে তিনি দেখান এই খসড়া তালিকায় 1-2 নয়, 3 লক্ষাধিক ভোটারের বাড়ির নম্বর শুধু একটা শূন্য বা দুটো শূন্য কিংবা 3টে শূন্য, কোথাও আবার 000/00। এমন নম্বরের বাড়ি বিহারের কোথায় রয়েছে? প্রশ্ন তোলেন তেজস্বী। बिहार में 3 लाख घरों के हाउस नंबर 00000 अथवा 000/0000 है। बाबत मजाक है क्या? मतलब 3 लाख ऐसे घरों के हाउस नंबर है जिनका 000 अथवा 00/000 है। ये मजाक है? ये कौन सी एसआईआर प्रक्रिया है? तो हमको लगता है कि विजय सिन्हा जी और इलेक्शन कमीशन को कम से कम इलेक्शन कमिश्नर को ईगो में चीजें नहीं लेनी चाहिए। ভূ ভারতের কোথাও কোনো ঠিকানার নম্বর 000 হতে পারে না, এটা জানার জন্য কাণ্ডজ্ঞানী যথেষ্ট। অথচ বিহার বুথ লেভেল অফিসার এমন অজস্র ঠিকানা কমিশনের পোর্টালে নথিভুক্ত করে আপলোড করেছেন। কমিশন সেটা যাচাই করেছে, তারপরেও সেই বায়বীয় ঠিকানাকে শিলমোহর দিয়েছে। এটা কি অপরাধ নয়? এর চেয়ে মারাত্মক অপরাধ আর কি? তেজস্বী হাতে তালিকা নিয়ে এমন ঠিকানা তুলে ধরার পরেও কমিশন কোনো উত্তর দেয়নি। সাংবাদিকদের তেজস্বী দেখান একই বাড়িতে একই ঠিকানায় 230 জনের নাম রয়েছে তালিকায়। তেজস্বীর অভিযোগ বহু বছর আগে মারা গেছেন এমন ভোটারদের নামও রয়েছে প্রচুর। কমিশনকে খোঁচা দিয়ে বিরোধীরা বলছেন কমিশন হয়তো মনে করছে মরে গেলেও তিনি তো মানুষই, তাই হয়তো নামগুলো সব রেখে দেওয়া হয়েছে।
বিহারের এক কামরার বাড়িতে সর্বোচ্চ কত মানুষের বাস হতে পারে? জানি না আগামী দিনে এই নিয়ে হলিউডে কোনো সাসপেন্স থ্রিলার তৈরি হবে কিনা। তবে বেদনাদায়ক সত্যি হলো জামুই জেলার চৌডিহা পঞ্চায়েতের একটি বুথে দেখা গেছে একটা ছোট বাড়িতে 230 জন ভোটারের বাস। সব মিলে ডুপ্লিকেট ফেক ভোটারের হরিল লুট যেন। বিহারের গ্রাউন্ড রিপোর্টিং এ বিশিষ্ট সাংবাদিক অজিত অঞ্জুম তালিকা ধরে ধরে হাজার হাজার এমন সব প্রমাণ হাজির করেছেন, যেখানে দেখা গেছে ভোটারের স্বামীর পরিচয়ের জায়গায় লেখা হাজবেন্ড হাজবেন্ড, বাবার পরিচয়ের জায়গায় লেখা ফাদার ফাদার। রাহুলও ঠিক এমনই বহু প্রমাণ হাজির করেছেন দেশের সামনে। কাঠ সাজিয়ে গণতন্ত্রকে দাহ করার এমন সাহস কে দিল কমিশনকে? কর্ণাটকের মহাদেবপুরায় ভোটার তালিকায় রাহুল দেখিয়েছেন, অজিত অঞ্জুম যেমন দেখিয়েছেন, প্রায় একই রকম ঢঙে বাবা কিংবা স্বামীর নামের জায়গায় বিচিত্র সব ইংরেজি অক্ষর সাজানো। এক কামরার ঘরের নির্দিষ্ট একটি ঠিকানায় 80 জন ভোটার। তবে এটা ঠিক, কমিশন অন্ধ হলেও জনতার প্রলয় বন্ধ থাকে না। তার সেরা দৃষ্টান্ত আমাদের প্রতিবেশী বাংলাদেশ। বাংলাদেশের নির্বাচন কমিশন ভোট করিয়ে যে শেখ হাসিনাকে মারকাটারি জয় এনে দিয়েছিল, সেই ঘটনার মাত্র 8 মাসের মধ্যে জনতার তাড়া খেয়ে দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। 2024 সালের 7ই জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। শেখ হাসিনা গোপালগঞ্জ 3 নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 99.4% ভোট পেয়েছিলেন তিনি। মোট ভোটার ছিল 2,90,300 জন। তার মধ্যে হাসিনা একাই পান 2,49,962 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপির শেখ আবুল কাদম পেয়েছিলেন 460 ভোট এবং জাকের পার্টির মহাবুর মোল্লা পেয়েছিলেন 425টি ভোট। বেদনাদায়ক সত্যিটা হলো 500রও কম ভোট পেয়ে শেখ আবুল কাদম এবং মহাবুর মোল্লা স্বদেশেই আছেন। আর 87% ভোট হাতিয়ে নেওয়া শেখ হাসিনা ভোটে জেতার 7 মাসের মাথায় প্রাণ ভয় দেশ থেকে পালিয়ে এমন গোপন আস্তানায় আশ্রয় নিয়েছেন যা কোনো দেশের সরকার এমনকি রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত জানে না, কিংবা জানলেও বলতে পারে না। বাংলাদেশের ওই গোপালগঞ্জ 3 নম্বর আসনে শেখ হাসিনা 2018 সালে 99.9%, 2014 সালে 98.7%, 2008 সালে 97.1%, 2001 সালে 94.7%, 1996 সালে 92.2% ভোট হাতিয়ে নিয়েছিলেন। এমন জাল জোচ্চুরির ভোট গণতন্ত্রের মহিমা নয়, গণতন্ত্রের উদারতার অপব্যবহার। গণতন্ত্রকে তামাশায় পরিণত করার পরিণাম কতটা নিষ্ঠুর হতে পারে বর্তমান বিশ্বে এই মুহূর্তে হাসিনাই তার জল জ্যান্ত উদাহরণ। মাথায় রাখুন, আম্বানি বুথে ঢুকে বোতাম টিপে যে ভোটটা দেন, সেই ভোটের মূল্য ঠিক ততটাই যতটা আপনার ভোটের। সকলেই সে যত বড়ই রানা বউজ হোক, সবাই মাত্র একটাই ভোটের মালিক। এতটাই দামি আমার আপনার এক একটা ভোট। সেই ভোট নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলতে চায়, জানতে পারলে আপনিও প্রতিবাদ করুন। রাহুল এমনই সব মারাত্মক অভিযোগের প্রমাণ পেশ করেছেন, তারপর কমিশন অবতীর্ণ হয়েছে রাজনৈতিক দলের অবতারে। আর শাসকের আজ্ঞাবহ মিডিয়া ফৌজ কমিশনকে প্রশ্নের মুখে না দাঁড় করিয়ে উল্টে রাহুল কেন কমিশনের সম্মুখীন হতে ভয় পাচ্ছেন সেই আখ্যান প্রতিষ্ঠিত করতে চাইছে। গত সপ্তাহে কমিশনের বিরুদ্ধে সরাসরি ভোট চুরির অভিযোগ এনে কার্যত অ্যাটম বম্ব ফাটিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তবু কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি। নির্বাচন কমিশনের প্রধান এবং অন্যতম কাজ দেশের মানুষের জন্য ভয়মুক্ত স্বচ্ছ এক নির্বাচনী পরিমণ্ডল গড়ে তোলা। রাহুল সেই কমিশনকেই কাঠগড়ায় তুলেছেন। কমিশনেরই দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি এমন সব প্রমাণ হাজির করে হাটে হাড়ি ভেঙেছেন, শুধু তার উপর ভিত্তি করেই স্বচ্ছন্দে কেউ আইনি লড়াই চালিয়ে যেতে পারেন। কিন্তু ওই যে
শুরুতেই বলেছি নিউ নর্মাল ভারতের নিউ নর্মাল সবকিছু। তাই রাহুলের এমন তথ্য বোমা ফাটার পরেও সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত কোনো মামলা দায়ের হয়নি। অন্যদিকে কমিশন রাহুলের পেশ করা অভিযোগের সত্যতা যাচাই করার বদলে পাল্টা পদক্ষেপে রাহুলকে হলফনামা দিয়ে তার তোলা অভিযোগ জমা দিতে বলে, আর তা না পারলে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলে। রাজনৈতিক দলের ভূমিকায় কমিশনের এমন বেআব্রু আচরণ শেষ কবে এই দেশ দেখেছে মনে করা মুশকিল। সত্য সেলুকাস কমিশনের এমন আচরণ দেখে ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত দ্য টেলিগ্রাফকে একান্ত সাক্ষাৎকারে বলেছেন, নির্বাচন কমিশনের উচিত কংগ্রেস সাংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের হওয়ার অপেক্ষা না করে নিজস্বভাবে তদন্ত শুরু করা। রাওয়াত বলেছেন, আমি যখন কমিশনে ছিলাম তখন আমাদের নীতি ছিল কোনো দলের জ্যেষ্ঠ পদাধিকারী কোনো অভিযোগ তুললে আমরা স্বতঃপ্রণোদিত হয়ে সেই অভিযোগের তদন্ত করতাম এবং সাধারণ মানুষের কাছে প্রকৃত তথ্য তুলে ধরতাম, যাতে নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অটুট থাকে। আমরা রাজনৈতিক দলদের বলতাম না যে আগে আমাদের কাছে অভিযোগ জানান। ঠিকই বলেছেন রাওয়াত সাহেব। 11 বছর আগেও নির্বাচন সংক্রান্ত কোনো অভিযোগ উঠলে ভারতের নির্বাচন কমিশন নড়ে বসত, কোনো সমস্যা হলে তার সমাধানের উপায় খুঁজে বার করত। কিন্তু এখন খোদ বিরোধী দলনেতার গুরুতর অভিযোগের পরেও তারা নির্বিকার, উল্টে শাসক দলের মতন প্রতিস্পর্ধী ভূমিকায় অবতীর্ণ। গণতন্ত্রের এমন করুণ অবস্থা স্বাধীনতার পর আর কখনো আসেনি। আজ রাহুল সহ অন্যান্য বিরোধী দলের নেতারা সংসদ থেকে পায়ে হেঁটে দিল্লির অশোকা রোডে নির্বাচন সদন অভিযান করেছেন, যা অভূতপূর্ব। বিরোধীরা দাবি করছেন, গত 7ই আগস্ট রাহুল গান্ধীর বিস্ফোরক প্রেস কনফারেন্সের পর নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে দেশবাসীর মনে যে প্রশ্ন উঠেছে, ক্ষমতাতন্ত্রের কুশীলবেরা তা বিলক্ষণ বুঝতে পারছেন শাসক। নিউ নর্মাল ভারতের নিউ নর্মাল কমিশন যে বিজেপির আঙুলের ইশারায় চলছে তা আরো স্পষ্ট হয়েছে বিহারের সদ্য প্রকাশিত খসড়া ভোটের তালিকায়। কেন 65 লক্ষ ভোটারের নাম কাটা গেল কমিশন জানিয়ে দিয়েছে। বাদ পড়া নামের তালিকা প্রকাশ করার কোনো বাধ্যবাধকতা তাদের নেই। গতকাল রাহুল গান্ধী টুইট করে আবারও দাবি করেছেন স্বচ্ছতা এবং ডিজিটাল ভোটার তালিকা প্রকাশ করা, যাতে সাধারণ মানুষ তা মিলিয়ে দেখতে পারেন। যেই প্রশ্নটা শুরুর দিকে করেছিলাম সেই প্রশ্নের উত্তর খুঁজে শেষ করব। প্রশ্নটা হচ্ছে, আপনি আমি ভোট তো দেব, কিন্তু কমিশন নিজেই যদি পুকুর চুরি করে তবে আমজনতার ভোট দিয়ে লাভ কি? সরকার তো তৈরি হবে ওই জালিয়াতির ভোটার তালিকার মাধ্যমে। লোকসভার নির্বাচনে জেতার এ এক অদ্ভুত ফর্মুলা। ধরুন একটা লোকসভার অধীনে 6 থেকে 8টি বিধানসভা আসন থাকে। এই 8টার মধ্যে 7টা কিংবা 7টা বিধানসভা এলাকার মধ্যে 6টা আসনে সেই প্রার্থী জিতবেন বা এগিয়ে থাকবেন, সেখানে তার জনভিত্তি এবং জনপ্রিয়তা বেশি। কিন্তু বাকি 1টি কিংবা 2টি আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এতই বেশি ভোট পেয়ে যাবেন, এতটাই বড় ব্যবধানে এগিয়ে যাবেন, যাতে 6টি আসনে এগিয়ে থেকেও শেষে তিনি হেরে যাবেন। আর জিতে গেলেই কেল্লাফতে ক্ষমতার ক্ষীর খেতে পারবেন। তার দুয়ারে ইডি, সিবিআই, আয়কর হানা দেবে না। 24 লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভার অধীন মহাদেবপুরা বিধানসভা আসনে এই খেলায় ভর করে বিজেপি প্রার্থী কিভাবে জয়ী হয়েছিলেন সেটাই সামনে এনেছেন রাহুল গান্ধী। বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়েও এই প্রশ্নটাই তুলছেন মোদী সরকারের বড় শরিক টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। বেঙ্গালুরু সেন্ট্রাল আসনের মতো আরো একটি আসনের প্রমাণ সামনে এনেছেন বিশিষ্ট সাংবাদিক পুণ্যপ্রসূন বাজপেয়ী। ওই আসনের নাম রাজস্থানের জয়পুর গ্রামীণ। বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভার অধীনে যেমন সমস্ত বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর থেকে প্রায় লক্ষ ভোটে পিছিয়ে থেকেও শুধুমাত্র মহাদেবপুরায় লক্ষাধিক ভুয়ো ভোটারের কৃপায় 1,14,000 ভোটের লিড পেয়ে বিজেপির প্রার্থী শেষ হাসি হেসেছিলেন। জয়পুর গ্রামীণ আসনেও হুবহু তাই হয়েছিল। জয়পুর গ্রামীণ লোকসভার অন্তর্গত 8টি বিধানসভা,
তার মধ্যে 24-এর নির্বাচনে কোটপুতলি বিধানসভা এলাকায় কংগ্রেস পায় 68,000, বিজেপি পায় 50,000 ভোট। বিরাটনগর বিধানসভায় কংগ্রেস পায় 62,000, বিজেপি 59,000। শাহপুরা বিধানসভায় কংগ্রেস পায় 78,000, বিজেপি পায় 52,000। আম্বের বিধানসভায় কংগ্রেস পায় 87,000, বিজেপি 82,000। জামুয়ারা রামগড় বিধানসভা আসনে কংগ্রেস 74,000, বিজেপি 55,000। বাসুর বিধানসভায় কংগ্রেস পায় 66,000, বিজেপি পায় 55,000। ফুলেরা বিধানসভায় কংগ্রেস পায় 74,520টি ভোট, বিজেপি পায় 78,221টি ভোট। এই পর্যন্ত কংগ্রেস বিজেপির চেয়ে প্রায় 20-25 হাজার ভোটে এগিয়েছিল, কিন্তু ভেলকি দেখায় জয়পুর গ্রামীণ লোকসভার অন্তর্গত ঝোটওয়ারা বিধানসভা কেন্দ্রে। এখানে কংগ্রেস পায় 89,000 আর বিজেপি পেয়ে যায় 1,70,377 ভোট। ফলে শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী জিতে যান মাত্র 1,615 ভোটে। আসল কথা, বিশেষত দেশের গোবলয়ে শাসক দলের একটা নিজস্ব ফৌজ তৈরি হয়ে গেছে। সেই ফৌজের পোশাকি নাম আকেলা 1.5 লাখ। তাদেরই নাম বিভিন্ন রাজ্যের ভোটার তালিকায় তোলা রয়েছে। ভোটের সময় বিভিন্ন ভোটে বিভিন্ন রাজ্যে ভাগ ভাগ করে ভোট করা হয়, এই কারণেই যাতে এই 1.5 লাখি ফৌজ সহজেই পৌঁছে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারে। এটা যদি খেলার অন্যতম প্রধান অঙ্গ হয়, তবে খেলার বাকিটা ওই হাজবেন্ড ফাদার ফাদার। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।